হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই আমার পরিবারে অনেক স্বাগত। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের যে প্রেগনেন্সির সময়টা থাকে সেই সময়টা 4 থেকে 9 মাসের মধ্যে আমরা কি করব বা কি আমাদের করা উচিত আর কি করা উচিত না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রেগনেন্সির 4 থেকে 9 মাসের যে প্রথম দিকটা, 4 মাসের যে প্রথম দিকটা, সেই সময়টা আপনার শরীরে বিভিন্ন ধরনের চেঞ্জ হবে। যেই রকম আপনার ওয়েট গেইন হবে, মানে আপনার শরীরের ওজনের বৃদ্ধি, আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ওজনটা বাড়ছে। তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের ব্লাড প্রেশার সেটাও বাড়ার সম্ভাবনা থাকে। ব্লাড সুগার, যেটা আপনার ব্লাড সুগার হয়, সেটাও বাড়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে সঙ্গে এই সময় বাচ্চার গ্রোথটাও হয়ে থাকে। 4 থেকে 9 মাসের মধ্যে বাচ্চার পুরোপুরি ডেভেলপমেন্টটা হয়ে থাকে, পুরোটাই। সেটা ওজন বৃদ্ধি হোক, ব্রেনের বিকাশ হোক, বিভিন্ন ধরনের যা কিছু হওয়ার থাকে এই 4 থেকে 9 মাসের মধ্যেই প্রত্যেকটা জিনিস হয়ে থাকে। তো এই 4 থেকে 9 মাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনার শরীরে আপনাকে খুব কেয়ারিং, খুব ভালোভাবে যত্ন নিতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে যেটা ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে আপনার শরীরের এনার্জি অনেকটাই বেড়ে যায়। তো যেটা আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে ছিল যে আপনার অনেকটা ক্লান্তিভাব বোধ হচ্ছিল, আপনি দুর্বল ফিল করছিলেন, সেটা কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে অনেকটাই কমে যায়। তখন আপনি অনেকটা এনার্জেটিক ফিল করবেন, ঠিক আছে। কিন্তু এই যে আপনার এনার্জি বাড়ার প্রবণতাটা, সেটা কিন্তু আবার থার্ড ট্রাইমেস্টারে এসে অনেকটাই কমে যাবে, ঠিক আছে। মানে যেমন প্রথম দিকটাতে আপনার এনার্জি ডাউন থাকে, সেটা সেকেন্ড ট্রাইমেস্টারে এসে অনেকটাই বেড়ে যায়, আবার মানে থার্ড ট্রাইমেস্টারের দিকে এসে আবার ডাউন হয়ে যায়। তো যেটা ভালো কথা সেটা হচ্ছে এই সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে, মানে 4 থেকে 9 মাসের মধ্যে যে সময়টা, সেই সময়টা আপনি 4 মাসের পর থেকে আপনি আপনার বেবি বাম্প বুঝতে পারবেন, যে আপনার পেটে গ্রোথ হচ্ছে বা পেটটা বড় হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো আরেকটা জিনিস যেটা আপনাকে করতে হবে এই 4 থেকে 9 মাসের মধ্যে, তো 4 মাসের প্রথম দিকটাতে আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, যেটা আপনি ওই 1 থেকে 4 মাসের মধ্যে একটা করেছিলেন, ঠিক আছে। সেটা আবার 4 মাসের পরে আপনাকে আরেকটা করতে হবে। এই আল্ট্রাসাউন্ডটার থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার বেবির কোনো রকম ডিফেক্ট আছে কি না। তো বুঝতেই পারছেন যে আপনার বেবির কোনো রকম ডিফেক্ট আছে কিনা, তো এটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। তো সেই কারণে আপনার সেকেন্ড ট্রাইমেস্টারে এসে এই আল্ট্রাসাউন্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার যেটা আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করাতে হবে, সেটা হচ্ছে আপনার 28 থেকে 32 সপ্তাহের মধ্যে আল্ট্রাসাউন্ডটা করাতে হবে। হ্যাঁ, 28 থেকে 32 সপ্তাহের মধ্যে আপনাকে আল্ট্রাসাউন্ডটা করাতে হবে। এই আল্ট্রাসাউন্ডটা করানো হয় কারণ বাচ্চার গ্রোথ, বাচ্চা ঠিকঠাক বাড়ছে কিনা, আর বাচ্চার রক্তের ব্লাড ফ্লো, মানে রক্তের চলাচলটা ঠিকঠাক আছে কিনা, সেই কারণে আপনার এই আল্ট্রাসাউন্ডটা করানো হয়। তো 4 থেকে 9 মাসের মধ্যে আপনাকে এই দুটো আল্ট্রাসাউন্ড অবশ্যই করাতে হবে। আর এছাড়াও আপনি যে ডক্টর দেখাচ্ছেন, সেই ডক্টর আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট দেবে, সেগুলো আপনার অবশ্যই করা উচিত। সেটা ইউরিন টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট, বিভিন্ন রকমের টেস্ট হতে পারে। হিমোগ্লোবিন টেস্টের কথা আমি যেটা বলবো, সেটা হচ্ছে আপনার রক্তের থেকেই কিন্তু আপনার বাচ্চার শরীরের রক্ত উৎপন্ন হয়। তো সেই কারণে আপনার শরীরের হিমোগ্লোবিন কমে যেতে পারে, তাই আপনার শরীরের হিমোগ্লোবিন ঠিক রাখতে আপনাকে কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করানো উচিত। আপনাকে অবশ্যই হিমোগ্লোবিন টেস্ট করানো উচিত। এছাড়াও আপনাকে আয়রন আর ক্যালসিয়ামের ওষুধ অবশ্যই খেতে হবে, ঠিক আছে। আমি বারবার করে বলছি, আমার সময়ও আমি এই ভুলটা বারবার করে করেছিলাম। ডক্টর আমাকে বলেছিল আয়রন আর ক্যালসিয়ামের ওষুধটা খেতে, কিন্তু আমি খাইনি। সে কারণে আমার বেবি হওয়ার পর আমার বেবির শরীরে ক্যালসিয়ামের কমতি ছিল, আর এছাড়া আমার শরীরেও ক্যালসিয়ামের অনেকটা ঘাটতি হয়। তো এর জন্য সবাইকে আমি বারবার করে বলবো অবশ্যই ক্যালসিয়াম আর আয়রনের ওষুধগুলো ভালো করে খাবেন। এছাড়া এই 4 সপ্তাহের পর থেকে আপনাকে কিন্তু প্রত্যেক মাসে 1 কেজি করে ওজন বাড়াতে হবে।
এটার দিকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যার জন্য আপনাকে ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। প্রত্যেক মাসে 1 কেজি করে ওজন বাড়াতে হবে। তারপর আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ঘন ঘন পিঠে ব্যথা, পায়ে ব্যথা, এই ব্যথাগুলোর জন্য কিন্তু আপনাকে ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে। ক্যালসিয়ামের ওষুধ না খেলে আপনার এই প্রবলেমগুলো দেখা দিতে পারে, ঠিক আছে। তারপর আমি আপনাকে যেটা বলবো, এই পায়ে আর পিঠে ব্যথা বা বিভিন্ন ব্যথার জন্য আপনাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। আমি নেক্সট কোনো ভিডিওতে এক্সারসাইজের টিপসগুলো আপনাদেরকে দিব। এখন আমি এতটুকুই বলছি যে কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে আপনি এই ব্যথাগুলো থেকে মুক্তি পেতে পারেন। কারণ এই সময় আমরা কিন্তু পেইন কিলার খেতে পারি না, তাই এক্সারসাইজের মাধ্যমে আপনাকে এই অসুবিধাগুলো কমাতে হবে, ঠিক আছে। তারপরের কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি একদমই ভারী জিনিস তুলতে পারবেন না। এই সময় আপনাকে একদমই ভারী জিনিস তোলা যাবে না, কারণ ভারী জিনিস তোলার কারণে আপনার পেটে প্রেশার পড়তে পারে, সেই কারণে আপনি ভারী জিনিস একদমই তুলবেন না। তারপরের কথাটা হচ্ছে আপনার পা ফোলা। এই সময় কিন্তু অনেকেরই পা ফুলতে পারে, ঠিক আছে। এই সময় অনেকেরই পা ফুলে যেতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই। আপনার যদি পাটা ফোলে তখন আপনি দেখবেন যে কোথাও হালকা করে একটু বসে পাটা উঠিয়ে যে যদি দেখেন যে আপনার পা ফোলাটা কমে যাচ্ছে, তাহলে কোনো এটা ব্যাপার না, কারণ প্রেগনেন্সিতে বেশিরভাগ মানুষেরই পা ফুলে যায়। কিন্তু আপনি যদি দেখেন যে পা ফোলাটা সহজে কমছে না, আর তার সাথে সাথে আপনি ব্লাড প্রেশারটাও মানে মনে রাখবেন যে পা ফোলার সাথে সাথে আপনার ব্লাড প্রেশারটা যদি ঠিক থাকে তাহলে সেটা কোনো ম্যাটার না, কিন্তু ব্লাড প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই আপনাকে ডক্টর দেখাতে হবে। কারণ পা ফোলার সাথে সাথে যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে সেটাতে কোনো রকম একটা প্রবলেমের কারণেই হয়। তো আপনাকে সেই কারণে পা ফোলার দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে। তারপর যে আমি কথাগুলো বলবো, এই সময়টাতে কিন্তু আপনি আপনার বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারবেন, ঠিক আছে। আমি ভালো করে বলছি যে এই সময় কিন্তু আপনি আপনার বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারবেন। আপনি ভালো করে খেয়াল রাখবেন যে সারাদিনে অন্তত আপনার বাচ্চা 10 বার, কমপক্ষে 10 বার নড়ে কিনা। এর থেকে বেশিবারও হতে পারে, কিন্তু 10 বারের কম নড়াটা ঠিকঠাক না। কিন্তু আপনি ভালো করে খেয়াল রাখবেন, মাঝে মাঝে আপনাকে কিন্তু কাউন্ট করেও রাখতে হবে যে সারাদিনে অন্তত 10 বার নড়ছে কিনা। অনেক সময় দেখা যায় কি 2-3 ঘন্টা কোনো রকম নড়াচড়া আপনি ফিল করতে পারছেন না, তখন আপনি কি করবেন, হালকা করে কিছু একটা খেয়ে বিছানায় গিয়ে বাঁদিকে ঘুরে শুয়ে পড়বেন। শুয়ে আপনি হালকা করে ফিল করবেন যে বাচ্চাটা নড়াচড়া অনুভব করা যাচ্ছে কিনা। যদি বুঝতে পারেন যে বাচ্চাটা নড়াচড়া অনুভব করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমি বারবার করে বলছি, আপনার কিন্তু এই বাচ্চার নড়াচড়ার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। আর লাস্টের যে দুটো কথা বলবো সেটা হচ্ছে, যখন আপনি বিছানায় ঘুমিয়ে থাকবেন বা শুয়ে থাকবেন, তো হঠাৎ করে বিছানা থেকে উঠবেন না। যদি হঠাৎ করে বিছানা থেকে ওঠেন তাহলে কিন্তু হঠাৎ করে মাথাটা ঘুরে যেতে পারে। তো সেই কারণে যখন আপনি ভাবলেন যে আপনি উঠবেন, তখন হালকা করে এই পাশে একটু ঘুরিয়ে বা এই পাশে একটু শুয়ে এইদিক ওইদিক করে তারপর বিছানা থেকে উঠবেন। আর লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আপনার ইউরিনের দিকে আপনি ভালো করে খেয়াল রাখবেন। যদি কখনো আপনি দেখতে পান যে হঠাৎ করে ইউরিনের মতো জল বেরোচ্ছে, ঠিক আছে, যেটাকে জল ভাঙা বলি আমরা, আপনি দেখছেন যে আপনি কোনো ইউরিনের প্রেশার দেননি, ঠিক আছে, তবুও ইউরিন বেরোলে যেরকম পরিমাণে জল বেরোয় সেরকম পরিমাণে জল বেরোচ্ছে, তাহলে তৎক্ষণাৎ আপনি ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ এই জল ভেঙে যাওয়ার কারণে আপনার অনেক প্রবলেম হতে পারে। তো যাই হোক, এই ছিল এই প্রবলেমগুলো যেগুলো আমি বললাম, যেগুলো কিছু কিছু করণীয় জিনিস আছে যেগুলো আপনি করবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি করবেন না। তো যাই হোক, যারা নতুন মা হচ্ছে তাদের আমার তরফ থেকে অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর কারো যদি কোনো প্রবলেম হয় এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা সবাইকে।